শুভেন্দুবাবু বর্তমান যে দলে আছে, পরে দল চেঞ্জ করবেন কি করবেন না বলা মুশকিল এদের। দিলীপ বাবু তার দলে দেখছিলাম ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছিল। তিনি তার দলের তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য হতে পারে এটা গিয়েছে, হতে পারে এটা যে শুনছিলাম আবার মমতা ব্যানার্জির সাথে দিলীপ বাবুর সরাসরি একটা খুব ভালো সম্পর্ক আছে। মমতা ব্যানার্জি হয়তো মেবি তাকে সরাসরি আমন্ত্রণ করেছে, আমন্ত্রণ তিনি ফেলতে পারেননি, তিনি পৌঁছে গিয়েছেন এটাও। আর সাথে সাথে তৃণমূল আর বিজেপির টিকি বাঁধা তো নাগপুরে, বলে দিয়েছে অর্ডার হয়তো নাগপুর থেকে এসেছে, যেতেই হবে, এটা হতে পারে। এগুলো হচ্ছে সত্য কোনটা, যারা গিয়েছেন যারা আমন্ত্রণ করেছে তারা বলতে পারবেন। যাবেন কি যাবেন না সেটা দিলীপ বাবু বলতে পারবেন। শুভেন্দুবাবু কি করবেন, ফিউচার কি, তার প্ল্যান কি আছে, শুভেন্দুবাবু বলতে পারবেন। অধীর বাবু কি করবেন, অধীর বাবুই বলতে পারবেন। আমাদের যেভাবে পাকিস্তান থেকে এসে নাকি পেহেলগাঁওতে অ্যাটাক করে আমাদের 27 জনকে শহীদ করে আবার পাকিস্তান ফিরে চলে গেল, তাহলে আমাদের কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে, তাহলে আমাদের কত বড় ধার্মিক তার প্রমাণের প্রতিযোগিতা চলছে। এ রাম মন্দির তৈরি করছে, তো এ আপনার জগন্নাথ ধাম তৈরি করছে। কেউ মসজিদে যাচ্ছে, তো কেউ রমজান মাসে দুটো কলা দিয়ে ইফতার করে মুসলিমদের মন পেতে চাইছে, কেউ হিন্দুদের মন পেতে চাইছে। আমি মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম নবান্নে, পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেটিভ যেখান থেকে চলে, যেখানে প্রশাসনিক ভবনে গিয়েছিলাম আমার সমস্যা তুলে ধরার জন্য। মন্দির দর্শনে দিলীপ ঘোষ সেখানে মুখ্যমন্ত্রীর সাথে দেখা, পরবর্তীতে বিজেপি নেতারা দিলীপ ঘোষকে কটাক্ষ করছে, তার উত্তর দিলীপ ঘোষ দিচ্ছেন একাধিক কড়া ভাষায়। কি বলবেন আপনি? আমার তো মনে হয় এটা প্রেশার পলিটিক্স হচ্ছে, আরো কিছু কারণ আছে, আমি একটাই বলবো, অনেক বলার সময় নেই এখন। প্রেশার পলিটিক্স এটা। আর আমরা বারবার বলে আসছি যে তৃণমূল আর বিজেপির যে টিকিটা যেখানে বাঁধা আছে সেটা হচ্ছে নাগপুর, সেটা আবার প্রমাণ করিয়ে দিল। দিলীপ ঘোষ কি তৃণমূলে যাবে? সেটাই বলতে পারবো না, যাবে কি যাবে না। শুভেন্দুবাবু বর্তমান যে দলে আছে, পরে দল চেঞ্জ করবেন কি করবেন না বলা মুশকিল এদের। কিন্তু আমি নিজে কনফিডেন্স আছি। আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম। আমি আমার সম্পূর্ণ পিরিয়ডই সংযুক্ত মোর্চা থাকবো এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরই থাকবো। আপনাকে নিয়েও তো একবার এরকম রব উঠেছিল যে আপনি যাবেন। আমি তখন বলেছিলাম কি, যে মানুষ আমাকে যে ভরসা বিশ্বাস করে ভোটে জিতিয়েছে, তাদের ভরসা বিশ্বাসকে আমি কোনোভাবেই নষ্ট করতে পারবো না। দিলীপ বাবু যাবেন কি যাবেন না সেটা দিলীপ বাবু বলতে পারবেন। শুভেন্দুবাবু কি করবেন, ফিউচার কি, তার প্ল্যান কি আছে, শুভেন্দুবাবু বলতে পারবেন। অধীর বাবু কি করবেন, অধীর বাবুই বলতে পারবেন। আজকের দিনে কাশ্মীর নিয়ে যা পরিস্থিতি পাকিস্তানের সাথে সৃষ্টি হয়েছে, দেশের যুদ্ধ পরিস্থিতি, পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথেও পরিস্থিতি খারাপ, মাঝখানে চিন্ময়বাবুর জামিন হয়েছে, কি বলবেন? দেখুন, আমি আমার দেশের সার্বিক নিরাপত্তা সর্বপ্রথম আমার কাছে, তারপরে কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে পাকিস্তান থেকে এসে নাকি পেহেলগাঁওতে অ্যাটাক করে আমাদের 27 জনকে শহীদ করে আবার পাকিস্তান ফিরে চলে গেল, তাহলে আমাদের কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে, তাহলে আমাদের ইন্টেলিজেন্স কি ছিল, ওখানে বিভিন্ন লেয়ারের সিকিউরিটি থাকার পরও 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ওখানে আর্মি থাকেন, আধা সামরিক বাহিনীরা থাকেন, তাহলে তাদের অ্যাক্টিভিটি কি ছিল প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরে বলবো এইটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। এই চ্যালেঞ্জ ভারতবাসীর কাছে, এখানে রাজনৈতিক দল মত কে কি, তার থেকে বড় কথা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে। সেই জন্য ভারত সরকারেরকে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া দরকার। যে পদক্ষেপই নেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমরা একজন আঞ্চলিক ছোট দল হলেও সেটা আমরা তার পাশে থাকি। বড়বাজারে আগুনে ইতিমধ্যে 14 জনের মৃত্যু হয়েছে, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখুন, রাজনৈতিক চর্চা হবে, থাকবে, এখন আবার রাজনৈতিকভাবে প্রশ্ন বেশি করে করতে হবে। দেখুন, 2022 সাল থেকে তার ফায়ারের বা বিভিন্ন যে লাইসেন্স হওয়া দরকার সেগুলো রিনিউয়াল করেনি, বা হয়তো করা সে প্রভিশনও ছিল না। সেখানে কি করছিল, খোঁজ নিয়ে দেখুন, হয়তো কিছু কিছু টাকা দিয়ে দিত, আর তুই চালিয়ে নে না, এরকম। এখন দুর্ঘটনা ঘটে গিয়েছে, তড়িঘড়ি মালিকদের ঘরে অ্যারেস্ট করছে, কিন্তু এটা তো জবাব দিতে হবে কাকে? কারা পৌরসভাকে, কর্পোরেশনকে কারা পরিচালনা করছে, তাদের দায়িত্বটা কি? এইগুলোর জন্যই তো মানুষ ভোট দেয়। মানুষের তো যদিও ভোট নেয়নি, ভোট তো হয়েছে সবই ছাপ্পা মেরে হয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কাগজ চাপা দিয়ে ভোট করিয়েছে। তারপরেও এখন সার্টিফিকেট তো এদের হাতে আছে। কলকাতার কর্পোরেশনের যিনি মেয়র, তিনি কি করছেন, তাকে তো উত্তর দিতে হবে। যারা এমআইসি আছেন তাদেরকে উত্তর দিতে হবে, কেন এই ঘটনা ঘটলো। 14টি তরতাজা প্রাণ চলে গেল। দুর্ভাগ্য আমাদের, এখনো পর্যন্ত স্বীকার করলো না তাদের গাফলতি আছে, এতটুকু শব্দ স্বীকার তারা করছে না। মানে 14টি প্রাণ চলে গেল এদের সরকারের ব্যর্থতার জন্য, কর্পোরেশনের ব্যর্থতার জন্য, কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন অন্যরকম ভাবে, হ্যানভাবে তানভাবে বিভিন্ন ভাবে ছলে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। মানুষ দেখুক কারা রাজ্য চালাচ্ছে, কারা কর্পোরেশন চালাচ্ছে। এদের হাতে যদি হয়, কোনোদিন দেখবেন এই রাজ্য যেভাবে কর্পোরেশনের 14 জন পুড়ে মরেছে, সারা রাজ্যের মানুষকে এমনি তো
গায়ে আগুন না লাগালেও যেভাবে করছে মানুষকে এমনি জলাঞ্জলিদের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক আছে। ভাইজান, একটা জিনিস যা চলছে এটা কি ওয়েস্ট বেঙ্গলে সাফল্য পাবে, কি মনে হয় আপনার? দেখুন, আমরা তো কম বেশি ম্যাক্সিমামই ধার্মিক, ফলে আমাদেরকে ধর্মীয় যেমন আমরা ধার্মিক, আর দুর্ভাগ্য আমাদের আমরা ধর্মগ্রন্থ পড়ে ধার্মিক হতে পারছি না। সমস্যা হচ্ছে আমরা শুনে শুনে বা পৈতৃক হিসাবে আমরা পাচ্ছি। বাপ ছিল কোনো একটা ধর্মের অনুসারী, আমি সেই ধর্মের অনুসারী, দাদুর থেকে হয়ে হয়ে আসছে। আমি যদি ধর্মগ্রন্থ পড়ে ধার্মিক হতাম, তাহলে এই ধর্মীয় বিভাজন তুলে যে ভোটের ফায়দা নিতে চাচ্ছে, তাহলে এটা আমরা তাদের সাকসেস হতে দিতাম না। এটা হচ্ছে আমাদের সমস্যা এখানে। এখন কে কত বড় ধার্মিক তার প্রমাণের প্রতিযোগিতা চলছে। এ রাম মন্দির তৈরি করছে, তো এ আপনার জগন্নাথ ধাম তৈরি করছে। কেউ মসজিদে যাচ্ছে, তো কেউ রমজান মাসে দুটো কলা দিয়ে ইফতার করে মুসলিমদের মন পেতে চাইছে, কেউ হিন্দুদের মন পেতে চাইছে। এটা তো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান হচ্ছে আমি একজন নাগরিক, আমি অসুস্থ হয়েছি, আমি ট্রিটমেন্টটা বিনামূল্যে পাচ্ছি কি পাচ্ছি না, অর্থাৎ হসপিটাল যে ফ্যাসিলিটিস সেটা পাচ্ছি কি পাচ্ছে না, সেটা দেখার দরকার। আমার পরিবারের কেউ স্কুলে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, প্রপার সরকারিভাবে এডুকেশন পাচ্ছে কি পাচ্ছে না, এটা দেখার দরকার। আমি ক্ষুধার্ত, আমি খাদ্য পাচ্ছি কি পাচ্ছি না, এটা দেখার দরকার। দুর্ভাগ্য এটা আমাদের যে এই নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না, এই নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তুই হিন্দু, তুই মুসলমান, তুই খ্রিস্টান, তুই আদিবাসী, এটা নিয়ে বেশি চর্চা হচ্ছে। এই সুযোগটা কাজে লাগাচ্ছে ধর্মীয় ধর্মকে সামনে রেখে যারা রাজনীতি করছে এরা। ফলে কি হচ্ছে, হিন্দু খাতরে মে আয় বললো, মুসলমান খাতরে মে আয় বলেও ক্ষমতায় আসলেও না মুসলমানের লাভ হচ্ছে না হিন্দুর লাভ হচ্ছে। লাভ হচ্ছে কারো ভাইপোর লাভ হচ্ছে, তো কারো ছেলের লাভ হচ্ছে, রাজনৈতিক কারবারিদের। 26-এ কি তাহলে জগন্নাথ বনাম রামের ভোট হবে? সেটা করার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ বুঝুক যে কোনটা আমাদের প্রয়োজন আছে। আমরা ধার্মিক মানুষ, ধর্মস্থান অবশ্যই একটা নয় 100টা হবে, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব কি করা? রাষ্ট্র দায়িত্ব হচ্ছে আপনার যে সাংবাদিক আছেন, অনেক ক্ষেত্রে দেখি সাংবাদিকদের নিগৃহীত শিকার হচ্ছে, মারধর করাচ্ছে। এটাকে প্রোটেক্ট করা রাষ্ট্রের দায়িত্ব। দুর্ভাগ্য আমাদের 180টা দেশের মধ্যে 159 র্যাঙ্কে আমাদের সাংবাদিক স্বাধীনতায় আমরা আছি। মানে আমরা বৃহত্তর গণতন্ত্রে বাস করি। পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের কাছে আছে, আর আমাদের দেশের সংবিধান আমাদের দেশের সাংবাদিকরা আক্রান্ত হয়ে যাচ্ছে। এগুলো প্রোটেক্ট করার দায়িত্ব রাজ্যর, কিন্তু সেটা বাদ দিয়ে কি করছে, আরো উৎসাহ দিচ্ছে মানুষকে যাতে এইগুলো বেশি বেশি করে পড়ে। থ্যাংক ইউ। আপনার কি মনে হয় এটা সৌজন্যের রাজনীতি? আপনিও তো মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন, দিলীপ বাবুও কালকে আমন্ত্রণ পেয়ে গেছেন। দেখুন, আমি একটা কথা বলি, আমি মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম, কালীঘাটে গিয়ে তার দেখা করিনি, এটা মাথায় রাখতে হবে। আমি মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম নবান্নে, পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেটিভ যেখান থেকে চলে, যেখানে প্রশাসনিক ভবনে গিয়েছিলাম আমার সমস্যা তুলে ধরার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, দিলীপ বাবু ওটা গিয়েছে সৌজন্য সৌজন্য রাজনীতিকে আমি সবসময় প্রশ্রয় দিই এবং সবসময় বলি, এটাও বলি যে সিনিয়র লিডারদের দেখুন এক ঠান্ডা করে বসে চা খাচ্ছে, আর বুথ স্তরের মানুষরা মারামারি করে হাত পা ভাঙবেন না, এটা আমি বারবার করি। এই যে দিলীপ বাবু যাওয়াতে একাধিক ইকুয়েশন আছে। একটা হচ্ছে প্রেসার পলিটিক্স। দিলীপ বাবু তার দলে দেখছিলাম ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছিল। তিনি তার দলের তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য হতে পারে এটা গিয়েছে, হতে পারে এটা যে শুনছিলাম আবার মমতা ব্যানার্জির সাথে দিলীপ বাবুর সরাসরি একটা খুব ভালো সম্পর্ক আছে। মমতা ব্যানার্জি হয়তো মেবি তাকে সরাসরি আমন্ত্রণ করেছে, আমন্ত্রণ তিনি ফেলতে পারেননি, তিনি পৌঁছে গিয়েছেন। এটাও, আর সাথে সাথে তৃণমূল আর বিজেপির টিকি পাতা তো নাগপুরে, বলে দিয়েছে অর্ডার হয়তো নাগপুর থেকে এসেছে, যেতেই হবে, এটা হতে পারে। এগুলো হচ্ছে সত্য কোনটা, যারা গিয়েছেন, যারা আমন্ত্রণ করেছে তারা বলতে পারবে। আপনি আমন্ত্রণ পেয়েছিলেন? না, আমাকে তো এই ধরনের কোনো আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। আমাকে আমন্ত্রণ পাঠালে হয়তো শুভেন্দু বাবু রেগে যেতেন, আপনি যেতেন? সেটা তো সময় বলবো, কিন্তু রেগে যেতেন কেন? উনি তো বলছিলেন কোন যদি অহিন্দু যায় গোল গোল করে তার ছবি সোশ্যাল সাইটে পাবলিশ করবে। কজন অহিন্দু গেছে আমি বলতে পারবো না, আর কজনের ছবি শুভেন্দু বাবু এখন পোস্ট করলো সেটা দেখার বিষয়। কতটা গুরুত্ব আছে শুভেন্দু অধিকারীর এই রাজ্যে, কি মনে হয় আপনার? দেখুন, শুভেন্দু বাবু প্রথম দিকে যেভাবে লিডার অফ অপোজিশন হিসাবে কর্মকাণ্ড করছিলেন, আমিও তিনাকে বলেছিলাম সত্যি তিনার কাজকর্ম, আমি তাকে সাধুবাদ জানিয়েছিলাম। আনিস খান নিয়ে যেভাবে তিনি সোচ্চার হয়েছিলেন, বকটুয়ে সংখ্যালঘুদেরকে যেভাবে পুড়িয়ে মেরেছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা, তাদের হয়ে যেভাবে কথা বলেছিলেন, বা বিভিন্ন ইস্যুতে সত্য আশার আলো একটা বাংলার মানুষ দেখছিল যে একটা লিডার অফ অপোজিশন এরকম হওয়া দরকার। কিন্তু আস্তে আস্তে দেখছি আমরা শুভেন্দুবাবু ক্রমাগত একটা সাইড নেওয়ার চেষ্টা করছে। একটা দলের উনি নেতা হয়ে থাকতে চাইছেন, একটা ধর্মের নেতা হয়ে থাকতে চাইছেন। তবে যদিও সেই ধর্মের, হিন্দু ধর্মের মানুষ সবাই ওনাকে পাত্তা দেয় না। আপনি যে প্রাসঙ্গিকের কথা বলছেন, শুভেন্দুবাবু তার আচরণের জন্য অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন। ক্রমশ হিন্দু সমাজের মানুষও তাকে প্রত্যাখ্যান করছে। কেন? বাংলার মাটিতে ওই হিন্দু মুসলমানের এই বিভাজন চলবে না।
কারণ এই মাটি নজরুলের মাটি, এই মাটি রবি ঠাকুরের মাটি, এই মাটিতে হিংসা বিদ্বেষের চাষ আমরা কোনো মতেই হতে দেবো না।